ঠিক আছে, আপনি যদি শর্টে কিছু বলতে চান তাহলে বলতে পারেন ভাই, বলুন। শর্টে দেখানোর কিছু ছিল না, মানে জাস্ট একটা রেফারেন্স ছিল যে ধরুন একটা ওয়েবসাইটে, যে কোনো ধর্মীয় ওয়েবসাইট বলুন, সেই ওয়েবসাইটে কিছু লেখা আর বইতে যদি কিছু লেখা থাকে, কোনটা বেশি অথেন্টিক হয়? আরেকবার একটু বলবেন, যে ওয়েবসাইটে কিছু লেখা আর বইতে কিছু লেখা কোনটা বেশি ধরুন, অথেন্টিক? হ্যাঁ, সুন্না.com একটা জিনিস লেখা, আর সেই সুন্না বইতে ধরেন একটা জিনিস লেখা আছে, কোনটা অথেন্টিক বেশি হয়? নির্ভর করে হচ্ছে আপনার সুন্না.com-এ ধরেন একটা রেফারেন্স দেওয়া যে এই বইয়ের এত নম্বর ইসে এটা লেখা আছে। আম, তো লেজিট হবে তো অ্যাকচুয়ালি বইটা। এখন আপনি দেখতে হবে যে আপনি কোন অনুবাদের সাথে মিলাচ্ছেন, অনুবাদের বিষয় যদি থাকে, অনুবাদ কোনটা একটা মিলাচ্ছেন সেটাও একটা দেখার বিষয় থাকে। হুম, 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 হুম। একটা আপনাকে লিংক দেবো, আপনি যদি এই হাদিসটা দেখতেন, জাস্ট আমি এটা দিয়ে চলে যাব, আপনি দেখতে পারেন জি, এটার বই। প্লিজ আর প্লিজ আপ। জি। হ্যাঁ, এইটার বই আর এইটার বইয়ের মধ্যে একটা ফারাক আছে। আমি আসিফ মানে সংসার.com থেকে সব লেখা পড়ি, হিন্দু ধর্ম বিষয়ক, বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম, তো মিলিয়ে মিলিয়ে দেখি। তো, সেখানে যে ডিসক্রিপেন্সি গুলো পাই সেটাই বলি। এখানে একটা দেখুন, আহ, হয়তো আমি ভুল, কিন্তু তাও এখানে আপনি দেখতে পারেন যে এইটার যে লিঙ্কটা যেটা দিলাম, এই হাদিসটার সঙ্গে বইয়ের একেবারে কোনো মিল, মানে যে ইম্পর্টেন্ট পার্টটায় কোনো মিল নেই। এটা হচ্ছে ওয়েবসাইটের হাদিস, আর এটা আপনার archive.com এ বইয়ের লিঙ্ক। আচ্ছা, the messenger of Allah married me when I was 6. When we came to Medina, some women came. According to Bashir's version, ওই লাস্ট Umran পার্টটা, came to আবু দাউদ said I menstruate, ওই লাস্ট পার্টটা আপনার বইতে নেই। menstruate and I was brought into the house. এটা মানে কথাটা ঠিক, এরকম কথাই আর কি আবু দাউদ থেকে বলা হয়েছে। বাট ভাই, এইটার অ্যাকচুয়ালি কোনো আর ইয়া নেই, আবু দাউদ ছাড়া অন্য কেউ মানে আবু দাউদ এখানে তো হাদিস জিনিসটা কি হয় যে আপনি আপনি দেখেন আবু দাউদের সাথে উম, আবু দাউদের সাথে তো ঈশার কখনো দেখা হয়নি, মানে আয়েশার কখনো দেখা নেই। এটা তো ন্যারেটেড বাই আয়েশা, রাইট? প্রথমে লেখা হুম, আছে ন্যারেটেড বাই আয়েশা। তো আবু দাউদের সাথে তো ঈশার কখনো দেখা হয়নি, আয়েশার কখনো দেখা হয়নি। তো এই জিনিসটাতে দেখেন, আয়েশার বক্তব্যের মধ্যে আবু দাউদ তার কথাটা, নিজের কথা ঢুকাই দিছে, যে আবু দাউদ সেড দিস টু সে আই মেনস্ট্রেটেড। মানে ভাই, যার সাথে তোমার দেখা হয় নাই, যে মানে তুমি সুন্দর হাদিসে কি আনবা, শুধুমাত্র যেটা শুনছো ওটা নিয়ে আসবে, ওটার মধ্যে তো নিজের কথা ঢুকাবা না। আবু দাউদ এটার মধ্যে নিজের কথা ঢুকাইছে যে আম, যে সে মেনস্ট্রুয়েশন করছে। বাট এখন দেখতে হুম। হবে, মানে এরকম টাইপের এই এই ইয়েটা তো আমি আগেও আপনি দেখছি। যদি archive.com এ বইটাতে দেখেন, এই কথাটা নেই যে আবু দাউদ said this is to say I menstruated, এই কথাটা বইতে নেই। আচ্ছা, আর্কাইভের বইটাতে নেই। আচ্ছা আসিফ ভাই, থ্যাংক ইউ চলে আসার জন্য। উনি একটা হাদিস নিয়ে কথা বলছিলেন, আপনি তো জানেন হাদিসটা, তারপর আমি একটু শেয়ার করে দেখেন, যেহেতু শেয়ার করছেনই। আমি আম, শুনতে পাইছি ভাই। আমি শুনতে পাইছি ভাই। আবু দাউদ কিন্তু জি। ওই কথাটা বলেই নাই আসলে। সত্য হইতেছে আবু দাউদ ওই কথাটা বলেই নাই। এটা নিয়ে আব্দুল্লাহ আল মাসুদ ভাইয়ের সাথে আমাদের একটা দীর্ঘ আলোচনা হইছিল। ওই যে ইসের বিতর্কটার পরে, রাহুলের সাথে বিতর্কটার পরে, এবং সেখানে কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসুদ এই হাদিসটা পুরাটা পড়ে শুনাইছে এবং আরবিতে, এবং যেই জিনিসটা এখান থেকে জানা গেছে যে আবু দাউদও আসলে এই কথাটা বলে নাই। এই কথাটা আসলে অনুবাদের ভিতরে ইচ্ছাকৃতভাবে ঢুকানো হয়েছে। হুম, হুম। বইটাতে নেই, মানে যে আর্কাইভে বইটা আছে, বইতে এই কথাটা নেই। আমি ইংলিশ বইটা পড়ছিলাম, নেই ওখানে। বাংলাটাতে হয়তো আছে, কিন্তু ইংলিশটাতে নেই। ঠিক আছে, এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। সেই জিনিসটা আমরা একসময় কেটে তারপরে আপলোড করে দিব না ইউটিউবে। হুম, হুম, হুম। ঠিক ঠিক আছে আছে, ভাই, থ্যাংক ধন্যবাদ। ইউ তাহলে যুক্ত থাকার জন্য। আমরা তাহলে নেক্সট কাছে যাই। থ্যাংক ইউ নিউ ভাই, টেক কেয়ার তাহলে। আম, আচ্ছা, জ- জকির, কি না, জকির গায়েক আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে বলুন। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা আচ্ছা, আমি আসলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। লগ ইন না করা থাকলে বারবার লগ আউট হয়ে যায়। আমাকে একটু সময় দিবেন। আহ, জি, আমাকে কি জি এখন ভাই শোনা বলুন, যাচ্ছে? শোনা যাচ্ছে, বলুন। জি ভাই, আমার হচ্ছে একটা প্রশ্ন ছিল। আহ, আমরা যে মুক্ত মনের চর্চার যে কথা বলি, আহ, আমরা তো সবাই সব জানতা না। তো আমাদের কাছে ধার্মিকরা এক্সপেক্ট করে যে সবকিছুর উত্তর থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা যথাসাধ্য চেষ্টা করি যতখানি রেফারেন্স দিয়ে বলা যায়,
কিন্তু রেফারেন্স গুলো তাদের কাছে গ্রহণযোগ্য হয় না এবং অনেক সময় দেখা যায় যে আমি যে আসলে কার কাছে শত্রু হয়ে যাচ্ছি মনের অজান্তেই সেটাও বুঝতে পারি না। সো যখন নতুন প্রজন্ম বা আমাদের জুনিয়রসদের সাথে আমরা এসব জিনিস নিয়ে ডিল করব, আমাদের কি জিনিসপত্র মাথায় রাখা উচিত? প্রথমে মাথায় রাখা উচিত যে মুক্তমনা বলতে আপনি কি বুঝেন, সেটা আগে মাথায় রাখা উচিত। বলেন তো ভাই, মুক্তমনা জিনিসটা কি, আপনি কি বুঝেন এটা নিয়ে? আমি মুক্তমনা বলতে আধুনিক অর্থের জায়গায় বলতে পারি যে আ মুক্ত জ্ঞানের চর্চা আরকি। আপনার ব্রেইনকে অথবা আপনার মননকে সকল ধরনের ডেটা নেওয়ার মতো ক্যাপাবিলিটি তৈরি করা। কোন ধরনের বায়াসনেস ছাড়া। হ্যাঁ, ট্রু। বায়াসনেস ছাড়া যখন আপনি চিন্তা করতে পারবেন, সেটা হচ্ছে মুক্ত চিন্তা। যখন আপনি কোনো একটা কনক্লুশনে পৌঁছানোর জন্য কোনো ধরনের মানে পৌঁছাতে চায় কোনো ধরনের বায়াসনেসকে হোল্ড করবেন না, তখন হচ্ছে আপনি মুক্ত মনের চর্চা করতেছেন আর কি, মুক্ত চিন্তার চর্চা করতেছেন আপনি। জি, জি। এখন ওই মুক্ত চিন্তা করতে হইলে যে আপনার সবকিছু জানা থাকতে হবে, জিনিসটা এটা না। আপনি নতুন জিনিস জানার পরে আপনার চিন্তাটাকে যুক্তি তথ্য প্রমাণের আলোকে স্ট্রেট আপ করবেন বা সর্ট আউট করবেন আর কি, ওটাকে আরো শার্পেন আপ করবেন, ওটাকে আরো ঠিক করবেন, সেটাকে বলে মুক্ত চিন্তা। তো মুক্ত চিন্তক হইতে হইলে আপনাকে যে সব জানা থাকতে হবে আগে থেকে, জিনিসটা তো এরকম না। এটা তো মুক্ত চিন্তার আ এখন এই ডেফিনেশনের ক্ষেত্রে মধ্যে একটা জিনিস পড়ে না। আমার বলার থাকে ভাই যে, আমি একজন যদি গায়ক হই, দেখা যায় যে আমি বাংলাদেশের সোসাইটিতে অলওয়েজ ধার্মিকদের চোখে একজন সেকেন্ড ক্লাস সিটিজেন। আমি যদিও হতে পারে অনেকে আমাকে সম্মান করতে পারে, অনেকে আমাকে বলতে পারে যে আমার গানের জন্য প্রশংসা করতে পারে। কিন্তু ভিতরে, ভিতরে তারা মনে করে যে আমি হয়তোবা মানুষ হিসেবে আ যেহেতু আমার তাদের সাথে মানে বিশ্বাসী নই, তাই মনে হয় আমি মানুষ হিসেবে মানুষ না আরকি তাদের সংজ্ঞা অনুযায়ী। এবং দেখা যায় যে আমি আমার বন্ধু-বান্ধব অথবা আমার পরিচিত মানুষজনই আরেকজনকে হয়তো উস্কে দিচ্ছে যে, "ওর কথাটা শুনবি? ওর তো নিজেরই ধর্মের ঠিক নাই।" তো এরকম একটা সোসাইটিতে আমি চাই না কারো শত্রু হয়ে যাই অথবা চাই না কারো মানে ভালো করতে গিয়ে নিজের বিপদ ডেকে আনি। কিন্তু ধরেন ভাই আমি যে এখানেও যে কথাটা বলতে পারতেছি আপনাদের সাথে এটা একটা সেফ স্পেস এর কারণে। তো যতখানি সম্ভব হয় আমি আমার মানে অফলাইন জীবনেও করার চেষ্টা করি। কিন্তু দিন, দিন এটা একটু মানে ভীতিপূর্ণ হয়ে যাচ্ছে। তাই আপনাদের সাথে যোগাযোগ করা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জাকির গায়েক ভাই, আর কি কিছু বলবেন? না, না আমার এটুকুই বলার ছিল। আমি বি একটা সেফ। কথা বলে দিই। সবার সাথে সব কথা সবার সাথে আলোচনা করতে যায় না। জি, আসিফ ভাই প্লিজ। আমি একটা কথা বলি, যার সাথে আলোচনা করতে যান সবার আগে যে জিনিসটা মাথায় রাখতে হবে নিজের নিরাপত্তা, নিজের পরিবারের নিরাপত্তা। কারণ আপনার জীবন তো শুধু আপনার না, আপনার পরিবারেরও। তো নিজের নিরাপত্তা বিঘ্নিত হয় এরকম কোনো কথা, কোনো কাজ কখনোই করবেন না। যেটার কারণে কখন কোন জুনিয়র ছেলে হইলেও সে কখন তার ঈমান চাগার দিয়ে ওঠে এবং সে আপনাকে আক্রমণ করে বসে, সেটা তো ভাই বলা যায় না। কোন কথাতে কার ঈমানটা চাগার দিবে সেটা তো আগে থেকে বলা সম্ভব না। সাধারণ একটা কথাতেও কারো ঈমান চাগার দিয়ে উঠতে পারে। আমি যখন বয়স কম ছিল তখন আমি এক জায়গায় আলোচনা করতে গিয়েছিলাম। আমাকেই ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে আমি মুহাম্মদের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি নাই। আমি বলতেছিলাম মোহাম্মদ হযরত মুহাম্মদ এটা, হযরত মুহাম্মদ সেটা। এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলি নাই সেটার জন্য আমাকে প্রায় জবাই করে ফেলা প্রায় হয়ে গেছিল। আরেকটু হইলে আমাকে আ রক-টক কাইটা দিত ব্লেড দিয়ে। তো এইটুকুর কারণে যাকে আমি নবী বলেই বিশ্বাস করি না তার উপরে আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলতে যাব? তার উপরে শান্তি বর্ষণেরই বা প্রয়োজন কি? সেটাও তো আমি বুঝি না। এইটুক বলার কারণে আমাকে মেরে ফেলার মতো মানে পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। সেখানে আপনি যদি এর থেকে বাড়তি কিছু কথা বলতে যান, সেখানে আপনার নিরাপত্তা বিঘ্নিত হইতে পারে। এই কারণে আমরা সবসময় বলি এই আলোচনাগুলা আপনারা করবেন কিন্তু আ অনলাইনে করেন, ছদ্মনামে করেন। যেখানে আপনার পরিচয় জানতে পারবে না সেখানে করেন। কিন্তু আপনাকে চিনতে পারবে, আপনাকে ট্র্যাক করতে পারবে, আপনি কোথায় আছেন, কি করেন, আপনার চেহারা এগুলা জেনে ফেলবে। এরকম কোথাও গিয়ে এই আলোচনাগুলা করাটা সেফ না বাংলাদেশে। জি, জি ভাই আপনাদের দুজনকে অনেক, অনেক ধন্যবাদ। জি, সবসময় মনে রাখবেন আপনি একটা অসভ্য সমাজে থাকেন, একটা অসভ্য দেশে থাকেন। এই অসভ্য দেশে সভ্যতা সবাই নিতে পারবে না। থ্যাংক ইউ জাকির গায়েক ভাই যুক্ত জি, জি। থাকার জন্য। আমরা তাহলে নেক্সট কারো কাছে যাচ্ছি। কাশ্মীর এক্স সিন্ধু আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ অনমিউট করে বলুন। হ্যাঁ, এবং আমাকে খুব শুনতে পাচ্ছেন? সংক্ষেপে আর কি। শুনতে জি, পাচ্ছেন শুনতে আমাকে? পাচ্ছি খুব। আরে আমি ওই জি, আগের দিন যে এসেছিলাম না, জি, যে কালীগঞ্জে, ওই এক্সচেঞ্জের জন্য। জি ভাইয়া। জি, ওই জি, জি, একটু আমি সংক্ষেপে নাম বলেন ভাইয়া। আমি কাশ্মীর নামটা দিয়েছি কারণ কাশ্মীরে একটা ঝামেলা চলছে, ভাবলাম ওই হিসাবে মনে হয় আমাকে নিবে আগে থেকে। তা আজকেও তো লাইভ শুরু হওয়ার আগে থেকেই বসে আছি, আর আপনি মানে ওকে এসে নিলেন, কিন্তু নিলেনই না। হ্যালো। হ্যাঁ, আসিফ ভাই হিন্দু বিদ্বেষী, এই জন্য আপনাকে নেয়নি। বলুন ভাইয়া। আর বলছি যদি আমি কোনো কারণে না লগ আউট হয়ে যাই আমাকে একটু নিয়ে নিন, হ্যাঁ, কারণ আমি দেখলাম যে দুবার লগ আউট হয়ে গেছিলাম এটাকে আমি, মানে ভাই কিছু করিনি। একটু সংক্ষেপে বলেন কাশ্মীর ভাই, আমরা একটু শেষ করবো, তো একটু সংক্ষেপে বলুন আর কি প্লিজ। আসিফ ভাই বলছি বেশিক্ষণ থাকবেন আর কি। হ্যাঁ, ওই যে আপনি তাহলে ইন্ডিয়ান তো কাশ্মীরের তো ঘটনাটা তো শুনলেনই।
জিনিসটা। এই আগের দিন যে আমরা মুর্শিদাবাদ নিয়ে কথা বলছিলাম, যে এই কথাটাই সেম, এই দেখেন আপনাদের নেক্সট লাইভের আগে এই ঘটনাটা ঘটে গেল। সো আপনার কি মনে হয় যে এই যে এখন হিন্দুদের মধ্যে যে এখন একটা পুরোপুরি মাথা মানে ভারতের খারাপ হয়ে গেছে, যে হিন্দু মুসলিম ভাই ভাই মানে যে ওই যে মানে সবাই অনেকে ওপেনলি বলছে, আর অনেকে আবার কি করছে এটাকে মানে তাও এখানে বলে না সেই সরকারের উপর দোষটা দিয়ে সিকিউরিটি ব্রিজ এইসব নিয়ম মানে একটা দিকে চলছে। তো আপনার কি মনে হয় যে আমি তো যখন এই সময় ধরেন এক্স হিন্দু, কিন্তু আমিও অনেক কি হয়ে যাচ্ছি, রেডিকালাইজ হয়ে যাচ্ছি, বা শুধু মনে হচ্ছে যে আমরাই হিন্দুই কেন খালি মরছে ভারতে বা এতে এত জনসংখ্যা থাকার ফলে। মানে এই সময় মানসিক অবস্থাটা আপনার কি মনে হয় কিরকম থাকা উচিত বলেন তো? থাকা উচিত আপনার, ফোকাস করা উচিত আপনাদের সমস্যাটা কোথায়, রিয়েলাইজ করা উচিত যে সমস্যাটা হচ্ছে মূলত ধর্মে। আপনারা যতই মুসলিমদের সাথে এর আগে যে কথাটা বলেছিলাম আপনাকে, আপনি যদি যে ফ্যাক্টরি থেকে জঙ্গি বেরোচ্ছে সেই ফ্যাক্টরিতে আঘাত না করে শুধু জঙ্গিদেরকে, শুধু প্রোডাক্ট গুলাকে আপনি থামাইতে চান, তাহলে আপনি তো থামাইতে পারবেন না। আপনার আঘাতটা করতে হবে ফ্যাক্টরিতে। ইন্ডিয়ার রিয়েলাইজ করা উচিত যে ইন্ডিয়ার জন্য একটা বড় সমস্যা, অনেক বড় সমস্যা হচ্ছে ইসলাম, এবং তাদের ইসলামের এগেনস্টে কথা বলা উচিত রেদার দেন যে ইসলাম থেকে আসা যে জঙ্গি সেটার এগেনস্টে। ইসলামের যারা সমালোচনা করে তাদের প্ল্যাটফর্ম দেওয়া উচিত, আর বুঝতে সেটা তো পারছেন? হলো এবং এবং এটাও রিয়েলাইজ করা উচিত যে র্যাডিকালিজমের সমাধান অন্য র্যাডিকালিজম না, যে আপনি আম, আম, আপনি ইসলামিক র্যাডিকালিজম থামাইতে চান এই জন্য আপনি হিন্দু র্যাডিকালিজম বাড়াই দিবেন, এইটাও যে সমাধান না, এটাও যে একটা প্রপার সমাধান না, এটাও বোঝা উচিত। বুঝে আপনাকে মানে অন্ধবিশ্বাসের ক্রিটিসিজম, বোথ ইসলাম অ্যান্ড হিন্দুইজম, দুইটারই সমালোচনা পাবলিক করে দেওয়া উচিত, যেন মানুষের মধ্যে এই মার কাট অবস্থাটা একটু কমে আর কি। ফারাজ ভাই, এই বিভিন্ন মাদ্রাসা খুইলা রাইখা সেই মাদ্রাসাগুলাতে এই গ্রন্থ বইগুলা পড়ায়া পড়ায়া হাদিস কোরআন পড়ায়া পড়ায়া তারপর যদি এরা বলে যে জঙ্গি হচ্ছে কেন, জঙ্গি হচ্ছে কেন, কিভাবে জঙ্গি হচ্ছে, এই যে এত বড় মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা এটা খুইলা রাইখা তারপর যদি বলে এখানে যে বইগুলা পড়ানো হয় সেগুলা পড়ায়া পড়ায়া তারপর যদি মাথায় হাত দিয়ে বলে হ্যাঁ জঙ্গি কেন হচ্ছে, এরা কেমনে হইলো জঙ্গি কিছুই বুঝতেছি না। তো এরা ভাই এই 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 গাধাগুলারে তাহলে কি বলার থাকতে পারে বলেন, এই বিকুপ গুলারে কি বলবো তখন বলেন? না শুনেন একটা কথা শুনেন, আমি একটা মানে কথা বলতে চাই মানে এই যে এই যে আপনি যেমন একটা জিনিস আসছে যে হিন্দুরাও মানে মুসলিমদেরকে এ করার জন্য নিজেরাও জঙ্গি হতে চাইছে, একটা যেমন বড় সংখ্যায় পুরোপুরি এখন তো পুরোপুরি মানে সেই মুসলিম শুনলেই ধরেন মুড খারাপ হয়ে যাচ্ছে মানুষের। আবার এই যে পশ্চিমবঙ্গতে আমি থাকছি, এইখানে তো আবার এমন অবস্থা যে ওদের বিরুদ্ধে মানে র্যাডিকাল হিন্দুদের বিরুদ্ধের জন্য না এরা সেই র্যাডিকাল মুসলিমদেরকেও সাপোর্ট করে দিচ্ছে। এখানে যেমন মমতা ব্যানার্জি আমাদের লাস্ট বাজেটের মধ্যে 600টা নতুন মাদ্রাসাকে স্বীকৃতি দিচ্ছে, এই সব কিছু জেনে বুঝেও কিন্তু এবার মানে সেগুলো আমরা জিনিসটা কি জানি বলুন ভাই, তো? সেগুলো আমরা শুনেছি, সেগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। কিন্তু আমাদের মানে আমাদের এইখান আমরা যেটা মনে করি সেটা হচ্ছে এই আ ধর্মীয় উগ্রতা, একটা উগ্রতা আরেকটা উগ্রতাকে সবসময়ই আগুন দেয় এবং উস্কায় দেয়। এই যে ২ টা জিনিসই বন্ধ করতে হবে। ২ টা জিনিস বন্ধ করতে হইলে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যুক্তি বুদ্ধির চর্চাটা বাড়ানো এবং বিভিন্ন আলোচনাতে এই যে যৌক্তিকভাবে এই জিনিসগুলাকে যেন মানুষ সমালোচনা করতে পারে। এই ধর্মীয় গ্রন্থগুলাকে যেন মানুষ সমালোচনা করতে পারে। ধর্মীয় গ্রন্থে যা, যা আছে সেগুলা ডিটেইলস এ আলোচনা করতে পারে কি, কি আছে। কিন্তু এই মাদ্রাসা নতুন, নতুন মাদ্রাসা দিয়ে তো আসলে সেরকম আর আসলে আরো জঙ্গিবাদকে আরো প্রমোট করা হবে। হ্যাঁ? এই মাদ্রাসাগুলাতে তো এই বইগুলোই পড়ানো হয়। এই সূরা তওবার তাফসীরই তো পড়ানো হয়। এখন এগুলা এই মাদ্রাসা খুইলা বইসা থাইকা এগুলা যেমন পড়ায়া তখন কিভাবে তারা কাশ্মীরে জঙ্গি যেমন নিয়ন্ত্রণ করবে? ওইখানে কি আছে, যেমন কাশ্মীরে যেমন এই হিজবুল্লাহ যে কাকে মারলো ইসরায়েল, তখন কিন্তু কাশ্মীর থেকে বিশাল প্রোটেস্ট বেরিয়েছিল যে ওটা কেন করা হলো, ওখানে মানুষের কিন্তু একটা বড় লেভেলের ইন্সপিরেশন কিন্তু ওটাই। ঠিক আছে আমি ওটা বাদ দিলাম, আমি পশ্চিমবঙ্গের আমাদের সামনের বছর ভোট আছে। আপনার সত্যি কথা মনে বলেন তো, আমি যেমন পুরোপুরি কনফিউজ হয়ে গেছি যে পশ্চিমবঙ্গে কি বিজেপিকে আনা উচিত, মমতা ব্যানার্জিকে, না বামপন্থীদেরকে? বামপন্থী হলে কি হবে যে অন্তত কি হবে যে দুই পক্ষেরই ওইটা করা যাবে না, না মানে মুসলিমদের বিরুদ্ধে এ করা যাবে না হিন্দুদের অত্যাচার করা যাবে, মানে একটা সমান ভাই থাকবে। আমরা আপনার কি আমরা মনে কোন হয়? পলিটিক্যাল পার্টিকে আনা উচিত এই ধরনের বক্তব্য আমাদের এমনি এখান থেকে এমনি আমরা দেই না। এমনি কি মনে হয় আপনার, মনে হয় কি যে বিজেপি একটা র্যাডিক্যাল হিন্দু পার্টি এবং মুসলিমদের যদি নির্মূল করতে চাই ওরা একটা এ আছে। মমতা ব্যানার্জি আপনারা জানেনই, আর বামপন্থী একটা মিডিলের মধ্যে পড়ে। কি মনে হয় যে পশ্চিমবঙ্গের, আপনি বলতে চাইছেন এমনি কি আপনার মধ্যে কি মনে হয় যে আপনি থাকতেন এমন জায়গাতে, মানে কি ভাবতেন বলেন তো? মাথা তো ভাই পুরোপুরি তাহলে কমপ্লিট। তো যদি কোন ইট দলই ভালো ডাজন্ট না হয় ইট তাহলে ডাজন্ট একটা ম্যাটার। ইট হ্যাঁ, ডাজন্ট ম্যাটার আপনি কোন দলকে ইট ডাজন্ট ম্যাটার আপনি কোন দলকে আনতেছেন। ম্যাটার করে যে ওই দলটা কি কাজ করতেছে। যদি কোনো দলই যদি প্রপার সলিউশন না দেয়, তাহলে তো কোনো দলের মধ্যেই সেই ইয়েটা নাই, সলিউশন নাই, না মানে বুঝতে বামপন্থী এটা পারছেন? কি হবে, অন্তত এই যে একটু অতটা ওই গোড়ামিটায় নাই, ওরা মানে একটুখানি ভাই কি বলতো যে একটু বামপন্থী ধরেন মুখ দিয়ে বামপন্থী বলে, বাংলাদেশেও বামপন্থী আছে, ইন্ডিয়াও বামপন্থী আছে, এগুলো তো বালছাল ছাড়া কোনো কিছু না।
এরা তো ভাই ইন্ডিয়ার মুখের কথা তো কাজের কথার করে কোনো শোনেন ভাই, মুখের কথা কাজের কথা যদি মিল না থাকে, সে যত বড়ই বামপন্থী হোক, ওটাতে মানে লাভটা কি? ওই আইনে লাভটা কি? লাভটা হচ্ছে যে একটা প্রপার সলিউশন অফার করতেছে এবং ওটা সম্পর্কে কাজ করবে, সে হচ্ছে কি সলিউশন। সে যদি এই সলিউশন যদি কেউ না দেয়, প্রপার সলিউশন যদি কেউ না দেয়, বা ওটা নিয়ে যদি কেউ কাজ না করে, তাইলে ভাই বামপন্থীরা আনেন বা মধ্যপন্থীরা আনেন বা যে পন্থী ডানপন্থীরা যে পন্থীরাই আনেন, কোনো পন্থীতেও কোনো কাজ করবে না। মমতাও তো বামপন্থী ছিল, ওর লাভটা কি হয়েছে? সে তো মুমিন চোষা ছাড়া অন্য কোনো কাজ করে না। এবার এদের এরকম হয়ে গেছে যে বিজেপি অন্যান্য স্টেটে মুসলিম বিরোধিতার জন্য এরা মুসলিম লাভার হয়ে গেছে, আর ঠিক আছে ভোটটা কাশ্মীর পাচ্ছে। কাশ্মীর এক সিন্ধু ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই, কারণ আমাদের একটু সময় স্বল্পতা আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকেন তাহলে, আজকে বিদায়। ফারাজ